আপকি আদালতে ভারতের বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি ডিপ্লোমেসির ব্যবহার পলিটিক্সের সুবিধা পাওয়ার জন্য করেন। জয়শঙ্করজি, এখন আপনি কি মানছেন যে ডিপ্লোম্যাটের চেয়ে আপনি বেশি পলিটিশিয়ান হয়ে গেছেন? G20 সফলতার দুর্দান্ত সব কাহিনী শুনেছি আমি। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন প্রশংসা করেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট প্রশংসা করেছেন, না এলেও খুশি হয়েছেন। যতদূর আমি পড়েছি চীনও প্রশংসা করে বলেছে যে ভারত কত বড় রোল প্লে করেছে। কিন্তু আমাদের লালু যাদবজি বলছেন যে এত পয়সা নষ্ট করা হয়েছে, এত খরচা করা হয়েছে, তো ভারত কি পেল? আসলে লালুজিকে তো আপনারা সকলেই ভালোবাসেন, সম্মান করেই থাকেন, এটা তো আপনারা সবাই জানেন। আর আপনি যখন বাইডেন এবং পুতিনের নাম নিলেনই, তাহলে এটা স্বাভাবিক যে আপনি লালুজির নামও একসঙ্গেই নেবেন। তো আমার সম্বন্ধে যে ভালো কথাগুলো বলা হচ্ছে, সেটাও হলো একটা প্রমাণ যে এতে আমাদের কি প্রাপ্তি হয়েছে। তবু আপনারা যদি সাধারণ নাগরিকের দৃষ্টিভঙ্গি দিয়ে দেখেন, প্রথম কথা হলো এই G20-তে যাকে বলা হয় স্কিলস ম্যাপিং, যে প্রতিটা দেশের, বিশেষ করে আমাদের মতো দেশে যেখানে যুব প্রজন্ম আছে, তাদের নানা রকম ট্যালেন্ট রয়েছে, যাদের মধ্যে কেউ কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার, কেউ আর্কিটেক্ট, কেউ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, তো পৃথিবী জুড়ে স্কিলস ম্যাপিং কিন্তু হচ্ছে। এই G20-র কারণে এক প্রকার ভারতের যুব প্রজন্মের জন্য গ্লোবাল ওয়ার্ক প্লেস যেটা রয়েছে, তার দরজা কিন্তু আরও প্রসারিত হচ্ছে। তবে এটা একটা উদাহরণ। আমি আপনাদের আর একটা উদাহরণ দিচ্ছি। যেসব অতিথি আমাদের কাছে এসেছে, তারা ভারতের ক্ষমতা দেখেছে। যদি আমি বলি যে ওই দুদিনে যদি কোনো একটা বিষয় নিয়ে চর্চা হয়ে থাকে, সব থেকে বেশি হয়েছে চন্দ্রযান নিয়ে। আর তাছাড়া মানুষ ধরুন 5Gর কথা বলছে, মানুষ আমাদের ভ্যাকসিনের কথা বলছে, তবে সব থেকে বেশি আলোচনা যেটা নিয়ে করেছে সেটাও কিন্তু হলো মানুষের মাথায় যেটা ছিল তা হলো চন্দ্রযান। এখন যখন সেই মানুষগুলো ফিরে যাবে আর ওদের যখন মনে হবে যে আমরা ভারতে গিয়েছিলাম আর আমরা কি দেখেছি, যে কত ভালো অর্গানাইজেশন আছে, ভারতের কত ক্ষমতা, তো দেখুন ওদের মাইন্ড কত বদলে যাবে। তবে ফাইনালি আমি আপনাকে বলবো যে আমাদের G20-কে শুধু রাজধানীতে না রেখে, বিজ্ঞান ভবনে না রেখে, এটা পুরো দেশ জুড়ে পালন করা হয়েছে। 60টা শহরে পালন করা হয়েছে, প্রতিটা রাজ্যে পালন করা হয়েছে। ফলে ট্যুরিজমের ওপর এর প্রভাব দেখুন। তো আমি বলবো রোজগারের পরিপ্রেক্ষিতে দেখুন, ট্যুরিজমের কথা বলুন, ভারতের ক্ষমতা আর যে যা যা এসেছে আমাদের কাছে, যা নির্যাস, তাদের কথা বলুন, বা আপনি রিসোর্সের কথা বলুন, ব্যাংক মানে যা ডেভেলপমেন্ট রিসোর্স যা রয়েছে। আমি বলবো যে প্রতিটা ক্ষেত্রে এই G20-র অনেকটাই প্রভাব পড়েছে। জয়শঙ্করজি, সামিট তো আগেও হতো, এদেশে প্রধানমন্ত্রী তো আগেও ছিলেন। এইভাবে হতো না। কিন্তু সামিট তো এভাবে করা হতো না। পুরো দেশ জুড়ে এটাকে ছড়িয়ে দিয়ে যাতে রাজনীতিতে সুবিধে হয়, ইমেজ উজ্জ্বল হয়, মোদিজির নাম জনপ্রিয় হয়। যদি কিছু উজ্জ্বল হয়ে থাকে তো দেশ উজ্জ্বল হয়েছে, ভারত উজ্জ্বল হয়েছে। কেউ কেউ আমাকে সোশ্যাল মিডিয়া থেকে ছবি পাঠিয়েছে যে আগে আমরা কেমন সিম্পল ভারত দেখাতাম আর আপনারা কেমন ঝকঝকে তকতকে ভারত দেখাচ্ছেন, সেসব ছবি আপনাকে দেখাতে চাই। আগে যখন বিদেশি অতিথিরা আসতেন তখন কিভাবে তাদের ভারত দেখানো হতো। এই ছবিটা একজন ভিউয়ার পাঠিয়েছেন আমাকে, আর লিখেছেন যে যখন বিদেশি অতিথিরা আসতো তখন আমরা তাদের এই রকম ভারত দেখাতাম। আর এখন আপনারা যে ছবি দেখান তা একদম আলাদা, উজ্জ্বল সব ছবি। কিন্তু এটা সেগুলোও দেখান না? আচ্ছা, হ্যাঁ, সেটাও দেখাবো আপনাকে। এই দেখুন, এই যে এখন এই ছবি দেখার পর নীতিশ কুমারের পার্টির লোকেরা বলছে আপনি বিহারের সব জিনিস দেখিয়েছেন, সবাইকে নালন্দা বিশ্ববিদ্যালয়ে দেখিয়েছেন, তাহলে সব ক্রেডিট তো নীতিশ কুমারের পাওয়া উচিত ছিল। যদি এমন হয় যে সবাই ক্রেডিট নিতে চাইছে, তাহলে তো দেশের জন্য ভালোই। তো এর মানে হলো ওরা মানছে
যে যা হয়েছে তা দেশের হিতের জন্যই হয়েছে, সারা দেশের জন্য এক প্রকারের মিলিত একটা উপলব্ধি, আর সেটা খুবই ভালো কথা। G20 যখন চলছিল তখন সন্ধ্যায় আমাদের ওখানে ডিনার ছিল, তো সেখানে যে মানে তামিলনাড়ুর চিফ মিনিস্টার ছিলেন স্টালিনজি, উনি এসেছিলেন, তো ওনার সঙ্গে কথা হচ্ছে। তো আমি ওনাকে জিজ্ঞেস করি যে আপনার কেমন লাগছে, তো উনি যে গর্বের সঙ্গে কথাটা বললেন যে আরে আমাদের রাজ্যে 10টা ইভেন্ট হয়েছে, আমাদের অনুষ্ঠান এত ভালো হয়েছিল। তো আমি বলবো যে যদি আপনি ওনাকে জিজ্ঞেস করেন বা মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করেন যে, অথবা আমাদের রাজস্থানের যিনি চিফ মিনিস্টার অশোক গেহলোটজি, যদিও উনি আসেননি, কিন্তু আমি জানি যে উনি চাইছিলেন যে আরো ইভেন্ট হোক ওখানে। আপনি ওদের প্রশংসা করে ওদের জন্য অসুবিধা সৃষ্টি করে দিচ্ছেন। না না, আসলে কি বলুন তো, আমি রাজনীতিতে মানে এন্টার তো করে ফেলেছি, কিন্তু আপনি জানেন যে আমি পলিটিশিয়ান নই। মানে আমি আমার ভেতরে যা রয়েছে তা পরিষ্কারভাবেই আমি আপনার ডাবল রোলের পুরো সুবিধা নিয়ে যাচ্ছেন, ঠিক কি না? আমার তো মনে হয় যে ক্রেডিট সকলেরই পাওয়া উচিত। কোথায় পাচ্ছে? কেজরিওয়ালজি বলছেন আমরা দিল্লি এত পরিষ্কার করে ঝকঝকে করলাম, কেউ আমাদের ক্রেডিট দিচ্ছে না। না দেখুন, ক্রেডিটটা তো হলো পুরো দেশই পাচ্ছে, তাই না? আর সব থেকে উচ্চ পদে দেশের কোন নেতা বলুন? তিনি তো প্রধানমন্ত্রী, এটা তো স্বাভাবিক। তাই যখন কেউ প্রধানমন্ত্রীকে ক্রেডিট দেবেন তখন তো উনি নিজেকেও ক্রেডিট দিচ্ছেন যে আমরা ওনার সঙ্গ দিয়েছি। প্রধানমন্ত্রীকে এই পুরো পারিপার্শ্বের মধ্যে কেমন লাগছিল সেই নিয়ে আমার কাছে একটা ভিডিও আছে, যেটা আপনাকে দেখাতে চাই, আর দর্শকরা দেখুক। এখন আপনি আমাদের বলতে পারেন যে এই এত সমস্ত আলাদা আলাদা দেশের আলাদা আলাদা ধরনের মানুষ, আলাদা আলাদা ভাষায় কথা বলা, সবাইকে সেট করে নিয়েছেন মোদিজি? এটা তো সত্যি না, সত্যি তো বটেই, কিন্তু দেখুন, এক তো মোদিজি যার সঙ্গেই দেখা করুন না কেন, এটা ঠিক যে একটা কমন পয়েন্ট খুঁজে নেন। আমার ওনার সঙ্গে এই পৃথিবী জুড়ে ভ্রমণের প্রায় 10 বছর হয়ে গেল। আর আমি দেখেছি যে এই 10 বছরে আর উনি এমন একজন প্রধানমন্ত্রী ছিলেন, যখন উনি প্রধানমন্ত্রী হয়েছিলেন আপনার হয়তো মনে থাকবে যে লোকেরা বলতো যে আরে ইনি তো বিদেশ নীতি সম্বন্ধে প্রায় কিছুই জানেন না, জানি না উনি কি করে সামলাবেন, কি করবেন। আর এখন সেই প্রধানমন্ত্রীকে আপনি দেখুন ওনার সাকসেসটা কতখানি, এবং এর কারণটা হলো যে উনি অত্যন্ত মানে খুবই ওপেন মাইন্ডেড একজন নেতা, যিনি মানুষের সঙ্গে কানেক্ট করতে পারেন। এখন দেখুন, যেমন জো বাইডেন, আমরা তো ভাবতাম মোদিজি আর ট্রাম্পের মধ্যে বন্ধুত্ব আছে। জো বাইডেন ট্রাম্পকে হারিয়ে এসেছেন, সেও ওনার বন্ধু হয়ে গেছেন। এখন এটা তো মানতেই হবে, তাই না? এটাই তো হলো মোদিজি। তো ব্যাপারটা হলো আপনি না মানে আপনি তো ওনার কথা বলছেন, কিন্তু তার আগে তো ওবামাও ছিলেন। কিন্তু একদিক থেকে দেখতে গেলে মোদিজি এমন একজন ক্যারেক্টার যে যিনি নাকি যে কোনো নেতার সঙ্গে কানেক্ট করেন, মানে আপনি কিন্তু নিজে দেখলেই বুঝতে পারবেন। একবার উনি আমায় বলেছিলেন যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ওনার বন্ধুত্ব হয়েছে কিভাবে, উনি ওকে হোয়াইট হাউস দেখিয়েছিলেন, কিন্তু জো বাইডেনের সঙ্গে কেমন সেটা তো আপনি বলতে পারেন। প্রথমবার সাক্ষাৎ যেটা হয়েছিল সেটা হয়েছিল 2014 সালে। সেই সময় জো বাইডেন উনি ছিলেন উপরাষ্ট্রপতি, আর সেটা মোদিজির প্রথম ভ্রমণ ছিল ইউএসএতে। মে মাসে প্রধানমন্ত্রী হয়ে সেপ্টেম্বরে এসেছিলেন, আর আমি সেই সময় রাষ্ট্রদূত ছিলাম আমেরিকাতে। আর ওনার যে কেমিস্ট্রি ছিল, মানে 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 জো বাইডেনও এক রকমের বেশ খোলামেলা মানুষ, মানে 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 ওনার যা মনে রয়েছে তাই উনি স্পষ্ট করে বলে দেন। তো সেখান থেকেই সম্পর্কটা তৈরি হয়, আর সেই সময় জো বাইডেন মোদিজির জন্য লাঞ্চ হোস্ট করেছিলেন। এবং যখন উনি রাষ্ট্রপতি হয়ে 2020 সালে নির্বাচিত হয়ে আসেন, তখন এটা স্বাভাবিক ছিল যে ওদের যে দেখা হয়েছিল তার যে পজিটিভ মানে
প্রভাব যেটা ছিল, তার যে সমস্ত স্মৃতি ছিল, সেটা ন্যাচারালি সেটার তো একটা প্রভাব পড়বেই। আর আপনি দেখে থাকবেন যে শুরুতেই যখন উনি রাষ্ট্রপতি হয়েছিলেন, ওনার সব থেকে প্রথম যেটা, যে ওই সময় কোভিড চলছিল, মিটিং যা কিছু হতো তখন ভার্চুয়াল মিটিং করা হতো। প্রথম মিটিং যেটা ছিল সেটা মোদিজির সঙ্গে ছিল, সেটা কোয়াড গ্রুপিং যেটা থাকে তার মাধ্যমে ছিল। তো আর যখন ওদের মিটিং হয়, তো আমার দেখুন, মানে দুজনেই হলেন পলিটিক্সের বিষয়ে খুবই অভিজ্ঞ। যদি আপনি আজ ডেমোক্রেটিক পলিটিক্স দেখেন, ডেমোক্রেটিক পলিটিক্স আমি বলবো মোদিজি এখন সব থেকে সিনিয়র হবেন প্রেসিডেন্ট আর প্রাইম মিনিস্টারের মধ্যে। আর আপনি যদি পুরো পলিটিক্সের অভিজ্ঞতাটা দেখেন, তো ওনার বাইডেনের যেটা রয়েছে 50 বছরের অভিজ্ঞতা আছে। উনি তো খুব কম বয়সে উনি সেনেটর হয়েছিলেন। আর আমি বলবো যে যারা অভিজ্ঞ পলিটিশিয়ান হয়, তাদের যে কানেক্ট থাকে একে অপরের সঙ্গে, বিশেষ করে যারা ডেমোক্রেটিক পলিটিশিয়ান থাকেন। আমেরিকার প্রেসিডেন্টের উঠে এসে সামিটের মধ্যে মোদিজির কাছে যাওয়া, ওকে বলা যে আমার আপনার অটোগ্রাফ চাই, আমেরিকান প্রেসিডেন্টের ক্ষেত্রে একটা বড় ব্যাপার। উনি এটাও বলেছিলেন, মানে জাপানে যখন উনি অটোগ্রাফের কথা বলেছিলেন, যে ওনার পপুলারিটি রেটিংটা দেখুন। তো অন্য পলিটিক্যাল লিডাররা অনুভব করেছিলেন যে 10 বছরের পরে আপনার পপুলারিটি রেটিং যদি 70%-এর বেশি হয়, তো সাহেব এটা তো অবাক করার কথা ওদের মনে হয়। আর আমি যেরকম বলেছিলাম, একটা হলো রেসপেক্ট, দ্বিতীয় ব্যাপার এটা হলো যে যখন ওনারা ভারতে আসেন, ভারতের সম্বন্ধে পড়াশোনা করেন, ভারতের সম্বন্ধে জানতে পারেন, তখন ওনারা দেখতে পান যে গত 10 বছরে কি পরিবর্তন হয়েছে আর পরিবর্তনের কারণ কি। এবং পরিবর্তনের কারণ হলো যে আজ যে আমাদের এখানে যে আত্মবিশ্বাসটা বেড়ে গেছে, আমাদের ক্ষমতা বেড়ে গেছে, আর এটা বেড়েছে কারণ আমাদের লিডারশিপ আছে বলে। তো ইতালির যিনি প্রাইম মিনিস্টার, ওনার সাথে মোদিজির ফটো খুব ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়, এবং উনি বলেছেন যে নরেন্দ্র মোদি ইজ দ্য মোস্ট লাভড লিডার ইন দ্য ওয়ার্ল্ড। এমন দেশ রয়েছে, এমন অনেক লিডার রয়েছে যাদের কাছে আজ নরেন্দ্র মোদি এক প্রকারের রোল মডেল হয়ে উঠেছেন, যে তাদের কাছে মনে হয় যে ভাই এই তো খুবই ডিসাইসিভ, খুবই সাহসী, যে মানে বড় বড় বাধা এসেছে তবুও উনি সেই সবের মুখোমুখি হয়েছেন। ওনার ভাবনা চিন্তা উচ্চ। আজকাল দেখুন ব্যাপারটা হলো, পৃথিবী হলো খুবই টেক স্যাভি পৃথিবী হয়েছে। আর ওনাদের মনে হয় যে মোদিজি যিনি পৃথিবীতে দেখেন, যদি আপনি আমাকে এই কথাটা বলুন যে পৃথিবীতে টেক স্যাভি কারা সব থেকে বেশি, তাহলে ওনার নামও সেখানে প্রথম সারিতে আসবে। তাই প্রতিটা দেশ, প্রতিটা লিডার, প্রতিটা দেশের পাবলিক যারা আছেন, তারা নিজেদের দৃষ্টিতে দেখেন যে কোনো না কোনোভাবে, আমার মনে হয় যে, কারণ মোদিজির এমন একটা ব্যক্তিত্ব যে সবার সঙ্গে কোথাও না কোথাও কোনোভাবে কানেক্ট। যখন আপনার সঙ্গে দেখা হয়, হেড অফ দ্য স্টেটস, প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, মোদিজির সম্বন্ধে কি কথা বলেন? দেখুন, আমার জন্য সব থেকে বড় যেটা প্রবলেম হয় তা হলো, আসে তো সবাই, আর সবাই দেখা করতে চান। আমি টাইম ম্যানেজারও বটে, তাই সামান্য প্রবলেমও হয়ে যায় যে সবার সঙ্গে কিভাবে দেখা করাবো, কিভাবে অর্গানাইজ করব। কিন্তু সবার তো একটা দেখা করার রুচি রয়েছে। আপনার নিশ্চয়ই মনে আছে যে ওই G20-র হাতুড়ি যেটা রয়েছে, সেই হাতুড়িটা যখন ঠক করে মেরে ওনাকে দিয়ে দেওয়া হয়েছিল, লুলাকে দিয়ে দেওয়া হয়েছিল, আমাদের দায়িত্ব ওখানে, অনুষ্ঠান শেষ হয়ে গেল। আর তারপরে যারাই এসেছিল তারা, বাকি লিডাররা, তারা চাইছিল যে ওনার সঙ্গে দেখা করে 1-to-1 মিটিং করুক। তাই আমাদের অনুষ্ঠান যেটা হয়েছিল সেটা অনেকক্ষণ চলেছিল, অনেক রাত অবধি হয়েছিল, কারণ প্রত্যেকে যারা ছিল সবাই একসঙ্গেই ফেরত গিয়েছিলেন। দেখুন, কোনো ব্যাপার তো আছে। অস্ট্রেলিয়ার প্রাইম মিনিস্টার বলেছিলেন মোদি ইজ দ্য বস। তো মোদিজি এমন কি ডায়লগ মেরেছিলেন যে উনি বলে দিলেন মোদি ইজ দ্য বস? উনি ডায়ালগ মারেননি, কিন্তু মোদিজি হলেন, মোদিজি যখন বলেন তার ডায়ালগ একভাবে রেডিয়েটই করেন। যখন উনি আসেন, আপনার কি মনে হয় না যে উনি বস? হ্যাঁ, যিনি সৌদি আরবের প্রিন্স আছেন সালমান, ওকে খুব কম হাসতে দেখা যায়, কিন্তু মোদিজির সাথে একদম প্রাণ খুলে হেসে যাচ্ছিলেন। আজকের দিনে এই যে সৌদি আরবের রাজকুমার, উনি নিজেই নিজেকে এভাবে দেখেন যে আমি সৌদি আরবের একজন মডার্নাইজার। কারণ এই দেশের আগের কথা যদি মনে থাকে,
উনি তাতে নানান রকম ক্ষেত্র জুড়ে অনেক প্রগতি এনেছেন, যেটা যেমন ওমেন রাইটস, তাদের ফ্রিডম দেওয়া, যে ওখানে যে নতুন ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা, শহর তৈরি করা। তো এক ধরনের আজকের যে সৌদি আরব তৈরি হয়েছে, একটা বড় পরিবর্তন হচ্ছে। এখন এই ধরনের মানুষের মনে হয় যে যদি আমি পৃথিবীতে কোনো রোল মডেল দেখি, কোথাও কারো অন্যের এক্সপিরিয়েন্স আছে যা থেকে আমিও কিছু পেতে পারি। তো এখন ওনার মনেও হয়েছিল যে আপনারা ডিজিটালে মানে ওর একটা কথা আমি আপনাকে বলছি, যখন আমি বাইরে গেছি, যখন পৃথিবীতে ভারতের যে পরিবর্তন এসেছে, বিশেষ করে ডিজিটালে যেটা হয়েছে, সেই সম্বন্ধে পৃথিবী জুড়ে ভীষণ কিউরিওসিটি। মানুষ জানতে চায় যে আপনাদের এখন অনেক দেশের কাছে ভ্যাকসিন ছিল না, আপনি ভ্যাকসিনেশন কিভাবে করেছেন? কারণ এমন অনেক দেশ আছে ডেভেলপার কান্ট্রি, কিন্তু বেশি মাত্রায় ভ্যাকসিনেশন করতে পারেনি। অথবা মানুষ দেখে যে আজ টাকায় লোন পাওয়া যায়, যদি 40 কোটি মানুষ লোন পায়, অথবা অন্য যোজনায় আপনি খাবার পাচ্ছেন, 80 কোটি মানুষ খাবার পাচ্ছে। ওরা যখন জানে যে এখানে লিকেজ আছে, যা আমাদের পরম্পরা, রাজনৈতিক পরম্পরাই হলো লিকেজ, তো সেই লিকেজ যখন বন্ধ হয়ে যায়, ওরা জানতে চায়। আমি তো লিডারদের কাছে শুনেছি যে আমাদের ওখানেও লিকেজ হয়, আমরাও বন্ধ করতে চাই। তো একজন তো প্রশ্ন করেছিল যে এর টেকনোলজি কি? টেকনোলজি তো ডিজিটাল, আর দ্বিতীয় টেকনোলজি হলো মোদিজি। তো একটা ছবি সারা পৃথিবী দেখেছে, 20 থেকেও বেশি কান্ট্রির হেডস রাজঘাটে দাঁড়িয়ে আছে গোল হয়ে। আর যখন ওরা আসছিলেন তখন প্রধানমন্ত্রী মোদি এবং জো বাইডেন আগে আগে, বাকি সবাই পেছনে পেছনে। এই আইডিয়াটা কার ছিল যে রাজঘাটে সবাইকে নিয়ে যাওয়া হবে? না, মানে এতে দুটো জিনিস ছিল। যে মোদিজির এই আইডিয়া ছিল যে যেহেতু গান্ধীজি এক ধরনের আমি বলবো যে পৃথিবীর সব থেকে আইকনিক ফিগার, তো যখন ভারতে এসেছে তো ওদের তো উচিত হবে যে সবাই যখন এসেছে তারা নিজেদের শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য ওখানে যাক। আর আমার মনে হয়েছে যে এটা খুবই ন্যাচারাল এটা, আর ওদেরও এটা মনে হয়েছে। আর আমি এটা বলবো যে অনেক মানুষ এই ব্যাপারটার খুবই প্রশংসা করেছে। যেমন আমরা শুনেছিলাম, আমরা মানে ছবি দেখেছিলাম এবং খুবই মানে ইমোশনাল ফিল করছিলাম ওখানে গিয়ে। এই সম্বন্ধে লাস্ট সেশন মানে তৃতীয় সেশনে অনেক লোক প্রশ্ন করছিল। এখন দেখুন, কংগ্রেসের নেতারাও তো বলছে যে আমাদের গান্ধীজিকেও কবজা করে নিয়েছেন মোদিজি। আরে এটা আমি আর কি বলবো, যে নালিশ করার লোকেরা তো নালিশ করবেই, কাজ করার লোকেরা কাজ করতে থাকবে। আর এটা যখন এটা আছেই, আমি আপনাকে আবারও বলছি যে দেখুন, এই G20 কিন্তু রাজনীতির বিষয় নয়, এটা দেশের বিষয়। আমরা যারাই ভারতের নাগরিক, তাদেরই প্রাউড ফিল করা উচিত। রাজনীতির বিষয় তো বটেই, এই কারণে বিরোধী দলের নেতারা নিজেদের ভেতরে লড়াই করছে। অধীর রঞ্জন চৌধুরী তো মমতা ব্যানার্জিকে প্রশ্ন করেছেন যে আপনি কেন গেছিলেন ওখানে, আর যদি ওখানে গিয়েও থাকেন তাহলে অমিত শাহ আর যোগী আদিত্যনাথের সঙ্গে এক টেবিলে কেন বসেছিলেন? দেখুন, এই হলো ডেমোক্রেসি, আর এই ডেমোক্রেসিতে আলাদা আলাদা রাজনৈতিক দলের মানুষেরা একসঙ্গে মিলেমিশে কাজ করে থাকে, একসঙ্গে বসে খাবারও খায়, এবং যদি কেউ এসে থাকে তাহলে সে এই কারণে এসেছে যে এটা পুরো দেশের ইভেন্ট। যদি আপনার ভাবনা এতই ছোট হয় যে সময় আপনার দেশের কোনো একটা উপলব্ধি নিয়ে গর্ব হওয়া উচিত, আর আপনি সেটাকে যদি রাজনীতি বানিয়ে ফেলেন, তাহলে এর কি উত্তর হতে পারে? আচ্ছা, শশী থারুর তো ডিপ্লোম্যাট, হ্যাঁ, উনি তো সারা পৃথিবী দেখেছেন এবং উনি বলেছেন যে খুব ভালো কাজ হয়েছে, দারুণ কাজ হয়েছে, কিন্তু এর উপকার আপনি রাজনীতিতে ওঠাবেন, পলিটিক্স হবে, আর 2024-এর ইলেকশন হলে আপনারা এর জন্য অনেক ভোট পাবেন। 2024-এ যা হবে সেটা তো হবে সরকারের রেকর্ড কেমন তার উপর, যে এটা তো ডেমোক্রেসি, তাই না? এটাই তো হওয়া উচিত। তো আমার মনে হয় যে 2024-এর নির্বাচনে যেটা হবে, মানে মোদী সরকার যেটা রয়েছে, সেটা এক প্রকার ওনার রেকর্ডের ভিত্তিতে ভারতের জনগণ ওনাকে আশীর্বাদ করবেন। তো এখন এটা তো নয় যে যেহেতু একদিন নির্বাচন হবে তার মানে আমাদের কোনো কাজই করা উচিত নয়। আমার মনে হয় যে একটা সময় ছিল যখন আমাদের চিন্তাভাবনা
বেশ বড় ছিল না। যখনই আমরা কোনো কাজ করতাম, মানে মিনিমাম কাজটুকু করতাম, খুব ভাবনা চিন্তা করে করতাম, মানে খুব একটা কনফিডেন্স ছিল না। কিন্তু এখন যুগ বদলে গেছে। শুধু পলিটিক্স বদলায়নি, এটা মানে মোদিজি এবং মোদিজির সরকার বদলায়নি, আমার মনে হয় পুরো ভারত বদলে গেছে। দেখুন জয়শঙ্করজি, এটাই তো হলো প্রবলেম বিরোধীদের। হ্যাঁ, প্রথমে চন্দ্রযানের গ্লোরি মোদিজি পেয়ে গেলেন, G20-র গ্লোরি পেয়ে গেছেন, এখন রাম মন্দিরের গ্লোরিও পেয়ে যাবেন, তাহলে ভোটে জেতা তো হাতের মুঠোয়। দেখুন এখন ওদের এটাও ভাবা উচিত যে, এবং আপনাদেরও ভাবা উচিত যে গ্লোরি পেয়ে যাচ্ছেন কি করে। গ্লোরি এটা এমন নয় যে সমস্ত কাজ নিজে নিজেই হয়ে যাচ্ছে। যদি G20-তে সফলতা পেয়ে থাকেন, তার জন্য কোথাও না কোথাও তো পরিশ্রম হয়েছে, তাই না? আর সারা পৃথিবী বলছিল যে জয়েন্ট ডিক্লারেশন করা যাবে না। হ্যাঁ, তো ঠিক আছে, এ বিষয়ে কথা বলা যাক। এই যে মনে হচ্ছিল বারবার যে জয়েন্ট ডিক্লারেশন হবে না, আর হ্যাঁ, এটা খুব মুশকিলের কাজ ছিল। এই 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 আজকের পৃথিবীর পরিস্থিতিতে সর্বসম্মতি জোগাড় করা সহজ ব্যাপার নয়। আর কি হয়, আগেই মানে সামিটের 2-3 দিন আগে যখন নেগোসিয়েশন চলছিল, তো তো আমাদেরকে বলতো যে আমাদের টিমকে যে হয়ে গেছে, তারপর আবার 1 ঘন্টা পরে বলতো না, এই আলোচনা ভেস্তে গেছে। তো এইভাবেই চলতে থেকেছে। তো শেষে যেটা হলো তা হলো ফাইনালে যেটা আমাদের কনক্লুড করতে হলো, আমাদের মনে হলো যে খুবই অল্প দেশ আছে যাদের সঙ্গে আমাদের মানে হায়েস্ট লেভেলে কথা বলতে হবে, ডিরেক্টলি কথা বলতে হবে, তাদের বোঝাতে হবে যে ভাই এটা কিন্তু সবার পক্ষে ভালো যে G20 সফল হোক। কারণ আমরা যদি ওই মানে ইউক্রেনের বিষয়ে সহমত হতে না পারি, তাহলে বাকি যেসব কাজ আছে সেই সবও আমাদের নষ্ট হয়ে যাবে। তো এতে যখন প্রয়োজন পড়ে, তো আমাদের টিম আমাকে বলেছিল আমি মোদিজির কাছে যাই, আর আমি ওনাকে গিয়ে বলি এই যে দেখুন 1, 2, 3 এদের সঙ্গে আপনাকে ডাইরেক্টলি কথা বলতে হবে। আর উনি গেলেন, ওদের সঙ্গে কথা বললেন। তো এক প্রকার আমি তো বলবো যে যে কথায় সহমত হয়েছিল, যেটা এই কথাটা তো প্রথমবার জানতে পারলাম যে মোদিজি কথা বলেছিলেন বলেই জয়েন্ট ডিক্লারেশন হতে পেরেছিল। আমি দেখুন ওখানে একটা বড় লাউঞ্জ ছিল, এই ঘরটার থেকেও বেশ 2-3 গুণ মাপের, আর প্রত্যেকে ছিল ওখানে, সবাই মিটিং শুরু হওয়ার আগে। আর ওরা জানতো যে উনি নিজে গিয়ে মানে বাকি লিডারদের সঙ্গে কথা বলেছিলেন। তো উনি সবাইকে বুঝিয়েছিলেন যে এই যদি আপনাদের কোনো কম্প্রোমাইজ করতে হয়, একটু আধটু কোনো কিছু যদি মেনে নিতে হয় তো মেনে নেবেন, কারণ টোটাল প্যাকেজ যেটা সেটা সবার মঙ্গলের জন্য। আর একটা শব্দের কারণে অথবা কোনো একটা বাক্যের কারণে আপনি পুরো মানে এই পুরো বিষয়টায় আপনি বাধা দেবেন না। তো আমার মনে হয় যে অনেক এমনজন লিডার ছিল যাদের মনে হয়েছিল হ্যাঁ ওদের নিজেদের বিষয়টা তো মনে ছিলই, কিন্তু ওদের মোদিজির বিষয়েও এক রকমের, আমি তো বলবো একটা পার্সোনাল রেসপেক্টও ছিল। দেখুন আগেকার দিনে, আমি তো 40 বছর ধরে এই প্রফেশনে আছি, আমরা দেখতাম যে প্রতিটি জিনিসের জন্য হয় আমেরিকার দিকে তাকিয়ে থাকতো, নাহলে রাশিয়ার দিকে। ওদের লিডাররা যা করবে সেটাই সঠিক, আর বাকি সব পেছনে পেছনে চলতো। আর এখন তো আপনি এই রোলটাই বদলে দিয়েছেন। এখন আপনি যদি বলতে চান যে যুগটা বদলে গেছে, তো আমি মেনে নিচ্ছি যে যুগ বদলে গেছে, যে এখন যেটা চলছে। সময় বদলে গেছে না আপনি বদলে দিয়েছেন? আপনি কি একজন ডিপ্লোম্যাটকে প্রশ্ন করছেন না পলিটিশিয়ান? আমার সামনে তো টু বি নোন বসে আছে। না, আমি বলবো যে কিছু স্বাভাবিক বদলও হয়েছে আর কিছু বদলানোও হয়েছে। দেখুন অপোজিশনের লোকেরা তো বলছে যে সামিট তো সব গভর্নমেন্টের সময় হতো, এটা তো এই বাই চান্স যে মোদিজি এখন প্রাইম মিনিস্টার আছেন আর বাকি। আপনি আমাকে একটা কথা বলুন, আপনিও 40 বছর ধরে কাজ করছেন, আমিও 40 বছর ধরে করছি। এইরকম সামিট কবে হয়েছে আগে? কারণ শেষ সামিট যেটা কথা মানুষ বলে থাকে 1983-তে, সেই নন অ্যালায়েন্স সামিট, আমি ছিলাম সেখানে, আমি জুনিয়র অফিসার ছিলাম, নিজে ছিলাম সেখানে। সেই সময়ের ভারতবর্ষ আর এই সময়ের ভারতবর্ষ, দুয়ের মধ্যে অনেকটা তফাৎ আছে। তো আমি তো বলবো যে দেশও অনেকটা বদলে গিয়েছে, আমাদের যে ক্ষমতা তাতেও পরিবর্তন এসেছে, আমাদের বিশ্বাসও এসেছে, আমাদের নেতাদের মধ্যেও পরিবর্তন এসেছে। জনতার মধ্যে থেকে কেউ প্রশ্ন করবেন?
একটা দুটো প্রশ্ন আমরা নিয়ে নিই। স্যার, আমি জানতে চাই যে ইউএসএ আর রাশিয়া এই দুটো একদম আলাদা কান্ট্রি হওয়া সত্ত্বেও আপনি ব্যালেন্স কি করে মেনটেন করেন? পৃথিবীতে আজকাল এত রকমের বিবাদ আছে, মানে ইউক্রেন যুদ্ধের কারণে, যে যে এটা সত্যি সত্যি একটা বড় পরীক্ষা ছিল। আর আর আমাদের মতো করে আমরা, কারণ প্রথম থেকেই আমরা খুব ইন্ডিপেন্ডেন্ট স্ট্যান্ড নিয়েছিলাম। মানুষের মনে হয়েছিল যে এরা না এদিকে আছে না ওরা ওদিকে রয়েছে, এরা হয়তো খুবই ইন্ডিপেন্ডেন্ট মানুষ, এরা যা বলে নিজেদের পজিশন স্পষ্ট করে দেয়। তাই আমার মনে হয় যে একদিক থেকে দেখতে গেলে ওরাও এটার রেসপেক্ট দিয়েছে। ইউক্রেন ওয়ারের বিষয়ে আপনি কথা বলেছেন। ইউক্রেন ওয়ার এমন একটা জিনিস যার একদিকে ইউরোপ, অন্যদিকে আমেরিকা আর অন্যদিকে রাশিয়া। এখন মোদিজিকে নিয়ে পুটিনও যথেষ্ট খুশি, মোদিজিকে নিয়ে ইউরোপিয়ান ইউনিয়নের লোকেরাও খুশি, আর মোদিজি যা করেছেন তাতে আমেরিকারও খারাপ লাগছে না। সবকা সাথ সবকা বিকাশ।